নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত তোমাদের চ্যানেল ইওর স্টাডি গ্রুপে। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পলিটিরই একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে গেলে যেটাকে আমরা বাংলা হিসেবে বলি ভারতীয় সংবিধান। তো এই ভারতীয় সংবিধান পড়তে গেলে আমাকে যেটা জানতে হবে, এই সংবিধানটা কী, সংবিধানটার সংজ্ঞা অ্যাকচুয়ালি কী হতে পারে। দেখো, আমি যে কোনো জিনিস পড়ার আগে আমি যদি সেই যে জিনিসটা পড়বো সেই জিনিসটার বেসিক, অর্থাৎ বেসিক বলতে তার যে যাবতীয় জিনিসগুলো তার মধ্যে কী আছে, কীভাবে পড়তে হবে, কতটা এখান থেকে কী করতে হবে, কীভাবে জিনিসটা আসলো, এই সকল জিনিসগুলো যদি আমরা আমাদের মধ্যে আয়ত্ত করতে পারি এবং যে জিনিসটা পড়বো সেই জিনিসটা কাকে বলে যদি আমরা সেটা আয়ত্ত করতে পারি, তো আমাদের সেই জিনিসটা সম্বন্ধে পড়তে বা জানতে অনেকটা আমাদের হেল্প হয়। তো আজকে আমরা সেটাই পড়বো যে ভারতের সংবিধান, যেটাকে আমরা বলছি ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো চলো প্রথমে আমরা সংবিধানের ধারণাটা, অর্থাৎ সংবিধান কাকে বলে আমরা জানি, তাই তো। তো সংবিধান কাকে বলে আমরা যদি বলতে গিয়ে যদি বলি যে সংবিধান হচ্ছে কোনো একটা রাষ্ট্র বা কোনো একটা দেশ পরিচালনার জন্য সেই রাষ্ট্রের কিছু নিয়মকানুন বিধিবিধান থাকে এবং সেই তাদের সমষ্টিকে কিছু নিয়মকানুন এবং বিধিবিধান থাকে, সেই তাদের সমষ্টিকেই বলা হয় সংবিধান বা কনস্টিটিউশন। তো আমরা সকলে জানি যে ভারতের সংবিধানটা হচ্ছে পৃথিবীর মধ্যে একটা বৃহত্তর লিখিত সংবিধান। তো এই যে লিখিত সংবিধান, এটা বললাম এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট সংবিধানের, যে সবচাইতে লিখিত সংবিধান এবং সবচাইতে বড় সংবিধান কোন দেশের সংবিধান। আর আমরা সবাই জানি যে ভারতীয় সংবিধান তথা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে বা বিভিন্ন দেশের অনুকরণে তৈরি হয়েছে। আমাদের সংবিধানের জনক কাকে বলা হয় সেটাও আমরা ভালোভাবে জানি, সেটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয় ভারতের সংবিধানের জনক। তো এবার এই সংবিধানটা কিভাবে রয়েছে সেই হিসাবে আমরা যদি দেখি, তো সংবিধানকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা হচ্ছে অলিখিত সংবিধান। লিখিত বলতে যেটা রিটেন, আর অলিখিত বলতে যেটাকে আমরা বলি আনরিটেন সংবিধান। তো এবার আমাদেরকে জানতে হবে লিখিত সংবিধান কাকে বলে, অলিখিত সংবিধান কাকে বলে। তো চলো লিখিত সংবিধানের যে আমাদের সংজ্ঞাটা হয় সেটা আমরা জেনে নিই। লিখিত সংবিধান হচ্ছে কোনো একটা দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলির অধিকাংশ বা সবগুলি একটি দলিল আকারে লিপিবদ্ধ থাকে এবং যেটা একটা নির্দিষ্ট ডেট এবং একটা নির্দিষ্ট সভা বা আলোচনার মাধ্যমে বা কয়েকজন লোক বা কয়েকজন ব্যক্তি মিলে এটা তৈরি করা হয়েছে, একটা নির্দিষ্ট সিদ্ধান্তের মাধ্যমে তৈরি করা হয়েছে, তখন সেটাকে আমরা বলতে পারি লিখিত সংবিধান। যেমন এক্সাম্পল যদি বলি আমরা লিখিত সংবিধানের এক্সাম্পল, সেটা হচ্ছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, এগুলো হচ্ছে লিখিত সংবিধানের এক একটা জলজান্ত উদাহরণ। এবার যদি এটার ফুল ফর্ম, এটাকে আমাদের মনে থাকে না এগুলো, এবার এইগুলোকে মনে রাখার একটা শর্ট ট্রিক্স বলে দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে কি বলো তো, আইএমএস, আমরা কি বলি এসএমএস বলি, কিন্তু সেটাকে আমরা একটু আলাদা করে মনে রাখবো যে আইএমএস তথা আই মানে হচ্ছে ইন্ডিয়ান, এম মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর এস মানে হচ্ছে সুইজারল্যান্ড। এই তিনটে হচ্ছে আমাদের লিখিত সংবিধানের উদাহরণ। এবার হচ্ছে অলিখিত সংবিধান। তাহলে স্যার কি বললেন আপনি যে লিখিত সংবিধান মানে লিখিত থাকবে, একটা তথ্য থাকবে, কিন্তু কি অলিখিত মানে তার কোনো লেখা দলিল আকার থাকবে না? না, সেটা সম্পূর্ণ ভুল। অলিখিত মানে কি থাকবে বলো তো? অলিখিত মানে সেটা হচ্ছে যে দেশের সংবিধানটা তারও নির্দিষ্ট দলিল রয়েছে, তারও নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে, কিন্তু কি বলো তো সেই সংবিধানটা তাদের কোনো নির্দিষ্ট ডেট নেই, কোনো নির্দিষ্ট সভা বা আলাপ আলোচনার মধ্যে বা কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিবর্গরা এক জায়গায় মিলিত হয়ে সেই সংবিধানটা তৈরি করেনি। এবার তুমি বলবে কি কেন স্যার? প্রমাণ হচ্ছে তুমি গিয়ে গুগলে সার্চ করো যে বলো ব্রিটেনের সংবিধান কবে গৃহীত বা কার্যকরী হয়েছে, তুমি কোনো দিনও পাবে না এটা। তাহলে কি বললাম, যে দেশের সংবিধান রয়েছে, যাদের লিখিত দলিল রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, আকার সব কিছু রয়েছে, শুধুমাত্র কোনো নির্দিষ্ট ডেট বা কোনো নির্দিষ্ট কয়েকজন ব্যক্তিবর্গ বা কোনো আলাপ আলোচনা বা সভার মাধ্যমে সেটা গৃহীত বা কার্যকরী হয়নি, সেটা হচ্ছে অলিখিত সংবিধান বলবো সেটাকে আমরা। এবার স্যার উদাহরণ, অলিখিত সংবিধানের উদাহরণ যেমন হচ্ছে স্পেন, সৌদি আরব, ব্রিটেন, নিউজিল্যান্ড। স্পেন,
সৌদি আরব, আই রিপিট, স্পেন, সৌদি আরব, ব্রিটেন, নিউজিল্যান্ড, এগুলো হচ্ছে সব অলিখিত সংবিধানের উদাহরণ। তাহলে আশা করি সংবিধানের যে বেসিকটা তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ সংবিধান কাকে বলে, সংবিধানের সংজ্ঞা, সংবিধান লিখিত এবং অলিখিত সংবিধান। এইবার তারপরে আমরা যেটা আসবো পরের ভিডিওতে, সেটা হচ্ছে যে এই লিখিত এবার অলিখিত এছাড়াও আর একটা ভাগ রয়েছে, সেটা হচ্ছে কী রূপে রয়েছে সংবিধানটা। সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্লেক্সিবল, একটা আনফ্লেক্সিবল, দুষ্পরিবর্তনীয় এবং সুপরিবর্তনীয়। সেটা আমরা পরের ভিডিওতে জানবো। ততক্ষণ অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, নিজের পরিবারের খেয়াল রাখবে এবং অবশ্যই তোমার প্রিপারেশন তুমি যথেষ্ট ভালোভাবে চালিয়ে যাও। তোমার সফলতা তোমার সামনে একদিন উপস্থিত হবে। তো যাই হোক, নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবো না। আর অবশ্যই সবাই নিজের পড়াশোনা ঠিকঠাক করব। বাই, নমস্কার।